এখন ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা যারা করবে তারাই ভারতের রর এজেন্ট। এবার ভারতের রর এজেন্ট কারা 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 ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন তা তিনি সেখানে বলেছেন। এক নম্বরে বলেছেন যারা অতি দ্রুত নির্বাচন তারা হলেন ভারতের রর এজেন্ট। ভারতের রর এজেন্ট যারা দ্রুত নির্বাচন কেন দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে কয়েকটি ক্যাটাগরির মানুষ যুক্ত আছে। এর মধ্যে জেলখানায় আওয়ামী লীগের যে রাঘব বোয়ালরা আটকিয়ে আছে, এখন তারা অনেক টাকা মাঠে ছেড়ে দিচ্ছে যাতে করে তাড়াতাড়ি নির্বাচন হয়ে আর নির্বাচন হয়ে ডক্টর ইউনূস যদি চলে তাহলে পরবর্তী সরকার যখন আসবে তখন তাদেরকে জেলখানায় আটকাতে পারবে না, তারা জেলখানা থেকে বের হয়ে আসতে পারবে। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনার ধারাও করা হবে। অনেকটা নিশ্চিন্তেই বসবাস করছিলেন ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইভেন তার দেখা দেখি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে ভারতে পলাতক অবস্থায় আছে। সেখান থেকে বসে বাংলাদেশের রাজনীতি করছেন, নানান বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আর সেগুলোকে কেন্দ্র করে 5ই ফেব্রুয়ারির মতন অনেক ধরনের ঘটনাও দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য ভারতীয় গোয়েন্দা জালে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবী অনেকেই পড়ে গিয়েছে। এরই মাঝে কিছু ছাত্র জনতাও ভারতের গোয়েন্দা জালে আটকে গিয়েছে বলে তিনি মনে করছেন এবং তিনি ভিডিওতে তার উদাহরণ, সমস্যা এবং সমাধানগুলা দিয়েছেন। আজকে পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা থেকেই আপনাদের সামনে আমি কথা বলতে আসছি। সংক্ষেপে আমি যা বুঝেছি আর আপনাদেরকে ওইটুকুই তুলে ধরার চেষ্টা করছি। ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছেন যারা এখন ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা যারা করবে তারাই ভারতের রর এজেন্ট। এবার ভারতের রর এজেন্ট কারা 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 ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন তা তিনি সেখানে বলেছেন। এক নম্বরে বলেছেন যারা অতি দ্রুত নির্বাচন তারা হলেন ভারতের রর এজেন্ট। ভারতের রর এজেন্ট যারা দ্রুত নির্বাচন কেন দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে কয়েকটি ক্যাটাগরির মানুষ যুক্ত আছে। এর মধ্যে জেলখানায় আওয়ামী লীগের যে রাঘব বোয়ালরা আটকিয়ে আছে, এখন তারা অনেক টাকা মাঠে ছেড়ে দিচ্ছে যাতে করে তাড়াতাড়ি নির্বাচন হয়ে আর নির্বাচন হয়ে ডক্টর ইউনূস যদি চলে তাহলে পরবর্তী সরকার যখন আসবে তখন তাদেরকে জেলখানায় আটকাতে পারবে না, তারা জেলখানা থেকে বের হয়ে আসতে পারবে। কারণ তারাও কিছু কিছু মানুষকে বিরোধী দলের বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে টেপে ফেলে রেখেছে। তাই আওয়ামী লীগের কাছে অনেকের গোপন জীবনযাপনের অনেক কিছু রেকর্ড আছে, যেই রেকর্ডের কারণে আওয়ামী লীগকে ছেড়ে দিতে পরবর্তী সরকার বাধ্য হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই টেপে আওয়ামী লীগ জেলখানা থেকে ফেলতে পারছে না। তাই ইউনূসকে বাদ দিয়ে অন্য কোন সরকার আসার জন্য আওয়ামী লীগের রাঘব বোয়াল দেশে বিদেশে যেখানে আছে তারা এখন অর্থ বিনিয়োগ করছে। এখন অর্থ বিনিয়োগের সাথে সরাসরি ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএনপি জামাতের নামও উল্লেখ করেছে যে বিএনপি জামাত থেকে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে গত 6 মাস, এই গত 6 মাসে আওয়ামী লীগের লোকদেরকে যেই বিএনপি জামাতের নেতারা সহযোগিতা করেছে তারাও ভারতের রর এজেন্ট। স্পেশালি উনি এখানে তার ছবি দেখিয়ে শেমা ওয়াজেদকে বলেছেন ভারতের রর এজেন্ট। শেমা ওয়াজেদ যে বক্তব্য দিয়েছে আদানি গ্রুপের পক্ষে, সেই আদানির পক্ষে বক্তব্য থেকে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এটা হলো রর এজেন্ট। কারণ আদানি যেইভাবে বাংলাদেশ থেকে টাকা লুটে নিয়েছে, এখন যদি ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা অনুপাতে যে ডক্টর ইউনূসের সরকার যদি কন্টিনিউ করে তাহলে আদানি ওই লাভ, ওই টাকা ফেরত দিতে হবে যেই টাকা আদানি দুর্নীতি করে বাংলাদেশ থেকে নিয়েছে। তাই আদানির পক্ষে বিএনপির কিছু নেতা ঝুঁকে গিয়েছে বা ভারতের পক্ষে ঝুঁকে গিয়েছে, এই কথা তিনি তুলে ধরেছেন এখানে এবং বলেছেন এই কারণে যে তারা দ্রুত নির্বাচন বিএনপি চাচ্ছে, কারণ তারা কেউ কেউ আদানি এবং ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়েছিল। এখন এবং ভারত তাদের মাধ্যমে বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে ভারত তার কন্টিনিউ আগের কাজগুলা চালিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। প্রিয় দর্শক, এই সকল বক্তব্য থেকে উঠে আসছে সরাসরি ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএনপিকে সরাসরি হস্তক্ষেপ করেছেন। আমি জানি না কি কারণে উনি বিএনপির প্রতি এত ক্ষেপা। আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম 6 মাস আগে, তখন কিন্তু উনি বিএনপি এবং জামাত এবং অন্যান্য যারা
আন্দোলনে সংগ্রামে ছাত্ররা ছিল, সবাইকে সমান মূল্যায়ন করেই কথা বলেছেন। কিন্তু ইদানিংকালে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপির ধুসকুলা খুব বেশি বেশি করে তুলে আনছেন। এই কারণে প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য যা বলছে তার মধ্যে কত পার্সেন্ট সত্য বলে আপনারা মনে করেন আর কত পার্সেন্ট মিথ্যা বলে আপনারা মনে করেন, কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন। ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন। তার সেই সফর নিয়ে অনেকেরই খুব মনোযোগ ছিল, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের। 20 জানুয়ারি যখন মোদী ক্ষমতা গ্রহণ করেন, তারও আগে যখন নির্বাচন হয় নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট আসে, তখন সে কি আনন্দ, মানে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ, বা ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ ছিল, কি নাকি ঘটে যায়। সো 20 তারিখের পর এবং এবার মোদী যাওয়ার পর হলো সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনায় তারা পৌঁছেছিল। এবং রেজাল্ট কি হলো? গতকাল মোদীর সাথে ট্রাম্পের মিটিং এর পর এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। নিজে কথা বলেছি, শুধু আমাদের দেশে না, ভারতেও, মানে বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দিয়েছেন ট্রাম্প, এরকম ভিডিও প্রচুর আলোচনা ইন্ডিয়ান মিডিয়াতেও হচ্ছে। একেবারে অপ্রত্যাশিত নয়, গদি মিডিয়াতে এগুলো দীর্ঘদিন থেকেই হচ্ছিল। যাই হোক, আমরা একটু দেখতে চাই, বুঝতে চাই যে মোদী যে গেলেন আমেরিকাতে, সেই সফরটা তার জন্য কেমন হলো, এবং তার জন্য কেমন হলোর সাথে আসলে রিলেটেড হবে বাংলাদেশ প্রশ্নে তিনি যা করতে চান, তারা যা করতে চান, সেটা কতটুকু এফেক্টিভ হতে পারে। নিশ্চিতভাবে এটা মোদী ওখানকার তার অবস্থানের সাথেই রিলেটেড। আমরা একটু আগে সফরটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ট্রাম্পের আগেই মোদী দুজন অন্তত গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করেছেন। একজন হচ্ছেন এলন মাস্ক, আরেকজন হচ্ছে তুলসী গাবার্ড। এলন মাস্ক দেখা যখন করেছেন, মানে তিনি তার বাচ্চাদের নিয়ে গেছেন, মোদী নিয়ে গেছেন তার হাই প্রোফাইল অফিসিয়ালস, এবং মাস্কের বাচ্চারা, তাদের ন্যানিরা, এটা নিয়ে লোকজন প্রচুর হাসাহাসি করেছে, এবং এমন ছবিও দেখা গেছে বাচ্চারা খেলছে এবং দুজন সেটার দিকে তাকিয়ে আছেন। ফলে ইটস অ্যান ইন্ডিকেশন যে খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে আলোচনা হয় নাই, কারণ ন্যানিদেরকে অ্যাটলিস্ট সামনে রেখে, তারা তো অ্যাডাল্টস, তাদেরকে সামনে রেখে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে না। সুতরাং মাস্ক এখন অতি পাওয়ারফুল, মানে ট্রাম্পের পর ডিফ্যাক্টো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মানুষ। কেউ কেউ অবশ্য বলেও ফেলেন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, হোয়াট এভার। তার সাথে এই বৈঠকটা খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল বলে আমরা মনে করি না, তবে মনে খুবই খাতির করার চেষ্টা করেছেন। তিনি সেই গুজরাটের চিফ মিনিস্টার থাকার সময় থেকে মাস্ককে চেনেন, ইত্যাদি ইত্যাদি, তার ইভি এই করবে সেই করবে, প্রচুর তেল মেরেছেন। খুব সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি না। আবার খুব ফানি ব্যাপার আছে, মানে আমেরিকাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিভি চ্যানেল, আমি ভুল না বলে এনডি টিভিতে একজন ওখানে রিপোর্টার, ওখানকার একজন লোকাল, মানে আমেরিকান সিটিজেন কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি ওখানে বিভিন্ন জায়গায় কাজ করেন, তিনি এই যে পরিবার নিয়ে দেখা করেছেন, এটা একটা গভীর সম্পর্কের ইন্ডিকেশন দেয়, এটাই এভাবে বলার চেষ্টা করেছেন। যাই হোক, এটা সরিয়ে রাখি। গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমি ইনফ্যাক্ট ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই একটা জায়গাকে একটু ভয়ের বা একটু শঙ্কার বলে মনে করি। সেটা হচ্ছে তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড চিফ অফ ইন্টেলিজেন্স রয়েছে। আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি ওখানে একটা বিস্তারিত তথ্য দিয়েছি, আলোচনা করেছি। এটা 17টা মানে গোয়েন্দা সংস্থা, যেগুলোর নাম মনে রাখতে পারেন, সিআইএ বলেন, এফবিআই বলেন, অল দ্য মিলিটারি ইন্টেলিজেন্স, এর মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, সবকিছু আসলে এই চিফ অফ ইন্টেলিজেন্সের অধীনে। এবং তিনি তীব্র বিতর্কের পর তিনি পার পেয়ে গেছেন, সেনেট তার নিয়োগ ফাইনাল করেছে মোটামুটিতে শেষ পর্যন্ত। ফলে তিনি আসলে এবং মোদী তার সাথে দেখা করেছেন, এবং ভারতের পত্রিকায় অন্তত এরকম নিউজ আসছে যে এখানে বাংলাদেশও আলোচনার মধ্যে ছিল। একটা পত্রিকায় খেয়াল করুন, ইকোনমিক টাইমস, এরকম আরো অনেক জায়গায় এসছে। তো তুলসী গাবার্ড সম্পর্কে একটু ছোট তথ্য দিয়ে রাখি, আমার ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। মানে ইনি আসলে মানে হোয়াইট আমেরিকান, কিন্তু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন, হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, পরে তার বাবাও করেন, উনি নিজের জন্ম থেকে হিন্দু, অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু তারা। নট অনলি দ্যাট, বিজেপি করেন এরকম মনে হতে পারে তুলসীকে। উনি ভারতে গিয়ে মোদীর সাথে ঝাড়ু দিয়ে এসছেন, মোদীর প্রতি অত্যন্ত মুগ্ধতা তার আছে অনেক আগে থেকে। ইনি আগে ডেমোক্র্যাট ছিলেন, এখন রিপাবলিকান হয়েছেন। শুধু তাই না, 13 বা 14 সালে তিনি যখন বিয়ে করেন, মানে তখনও তেমন কিছু হননি, উনি একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার হয়েছিলেন, কিন্তু তারও আগে রীতিমতো বিজেপির তখনকার জেনারেল সেক্রেটারি সম্মত রাম মাধব মোদীর বার্তা নিয়ে গিয়েছিল। আমরা একটু হিসাবটা মিলিয়ে রাখবো, অনেক দিন থেকে তার সাথে এই সম্পর্ক রক্ষা করছেন, এবং ঘটনাচক্রের খুবই পাওয়ারফুল জায়গায় আছেন। হতেই পারে বাংলাদেশ নিয়ে তার সাথে আলোচনা হয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের সাথে ভারতের কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে। এরপর ট্রাম্পের সাথে তার যা বৈঠক ছিল, সেই বৈঠকে আসলে কি হলো। দুজনের প্রেস কনফারেন্স আছে, হোয়াইট হাউস এটাকে আপলোড করেছে পুরোটা, এবং মোদী নিজেও করেছেন। মোদীর স্পিচটা হিন্দিতে, কিন্তু আমি হোয়াইট হাউস এটা শুনেছি, যারা হিন্দি কম বোঝেন তারা ওখানে তারটা ইংলিশে বলা আছে, সুতরাং শুনে নিতে পারেন। দুজন প্রথম দুটো বক্তৃতা দেয়, তারপর কিছু প্রশ্ন নেওয়া হয়। স্বাভাবিকভাবে যেটা হয় যে সৌজন্যের কথাবার্তা হয়, খুব সিগনিফিক্যান্ট অনেক কিছু হয়েছে। আমি ওদের জয়েন্ট যে স্টেটমেন্ট সেটাও দেখেছি, অনেকগুলো ভাগে ভাগ করা, ডিফেন্সে কি করবে তারা, ট্রেড অ্যান্ড বিজনেসে কি করবে তারা, টেকনোলজিতে কি করবে, অনেক গুরুত্বপূর্ণ কিছু হবে। তারা তবে আবার একই সাথে ভারত যেহেতু তাদের এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একজন পার্টনার, ভারতের সাথে সেই পার্টনারশিপগুলোর কথা আছে। জনাব ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন, ভারতের কাছে জিনিসপত্র বেচতে চাইছেন, কিন্তু তার যে মূল জায়গা, সেই জায়গায় কিন্তু তিনি কঠোর ছিলেন। যেমন ধরি আমরা, খুব ক্লিয়ারলি তিনি ট্রেড অ্যাবিউজার বলেছেন ভারতকে, যে ভারতের ট্যারিফ ইজ সো টাফ, এবং উনি উদাহরণ দিয়েছেন যে তাদের ভেহিক্যালের উপরে যে 70% ট্যারিফ আছে, সেটা হলে তারা ব্যবসা করতে পারবে না। এবং ট্রাম্প ইদানিং যে কথাটা সবার ক্ষেত্রে ব্যবহার করেন, সেটা মোদীকে স্মরণ করিয়ে দিয়েছেন। এতে অতি বন্ধুটন্ধু অত বাছবিচার উনি করেননি, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রেড অ্যান্ড ট্যারিফ। আমরা পারস্পরিকভাবে, তুমি আমার সাথে যা করবে আমি তোমার সাথে তা করবো। সুতরাং আমেরিকার
পক্ষ থেকে ভারতের অনেক কিছুতে ট্যারিফ বসার সম্ভাবনা আছে যদি জনাব মোদী এগুলো না সরান। যদিও তারা আমেরিকা থেকে তেল গ্যাস কিনবে, এটা আমেরিকার জন্য একটা বড় ব্যবসার জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। একটা F-35 ফাইটার বিক্রি করতে চায় আমেরিকার ইন্ডিয়ার কাছে, এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। খুবই নেটো কিছু দেশের কাছে আছে এবং এর বাইরেও আমেরিকার খুব স্ট্রং অ্যালাইজ নেটোর বাইরে, যেমন অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এরকম ইসরায়েল, এদের কাছে F-35 আছে। সো ভারত F-35 যদি পায় সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে। এটা একটা সিগনিফিকেন্ট বিষয়। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে আলোচনা হয়েছে। জনাব ট্রাম্প বিশেষ করে এখন ওই যে আমরা জানি নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ার কনজিউম করে এই কালে। এখন দেখা যাচ্ছে একটা তথ্য এরকম আছে যে কোনো একটা গুগল সার্চে আমরা সার্চ দিয়ে কোনো ডেটা পেতে যে পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় তার অন্তত 10 গুণ হয় চ্যাট জিপিটিকে দিয়ে একই তথ্য আমরা খুঁজতে গেলে। ফলে যেটা হয়েছে এখন অনেক বড় বড় কোম্পানি নিজেদের পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং মডিউলার পাওয়ার প্ল্যান্ট, স্মলার সাইজড। আমরা জানি সম্ভবত আমেরিকাতে যে দুর্ঘটনা হয়েছিল, বিশ্বের যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ছিল কুখ্যাত, আমেরিকা 3 মাইলস আইল্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা আবার নতুন করে চালু করার কথা আছে এবং অনেক কোম্পানি এখন নিজে নিজে এটা করতে চাইছে। সো ভারতের সাথে এই ধরনের প্রযুক্তি তারা শেয়ার করবেন বলে বলছেন। শুধু সেটা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অন্যান্য টেকনোলজির ইস্যুতে তারা কথা বলবেন, সেগুলো এসছে। অবৈধ অভিবাসী নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন ট্রাম্প আসলে এই ব্যাপারে কোনো ছাড় দেননি। মোদীকে জিজ্ঞেস করা হয়েছিল, মোদী এটার জন্য শুধুমাত্র যাওয়া না, তার হিউম্যান ট্রাফিকিং এর যে চেইন আছে হালকা একটু আমেরিকাকেও দায় দিলেন যে তোমাদের ওখানে ওইটা রুট আছে, এগুলো সরাতে হবে ইত্যাদি ইত্যাদি। খুব ভালো মতো একটা তেল দিয়েছেন, এভাবে বলতে পারি। মোদীর এই জিনিসটা ফানি লেগেছে আমার কাছে। মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা উনি বলছেন। আর উনি করতে চান মেক ইন্ডিয়া গ্রেট এগেইন, মিগা। বলছেন মাগা আর মিগা যদি যোগ হয় মেগা হয়ে যাবে, এটা গ্লোবালি ইত্যাদি 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 অনেক কিছু হবে। যাই হোক, এসব এসব বললো খুব বেশি ভালো কিছু, খুব, এবং বারবার বলছি ইউ হ্যাভ টু সি দ্য বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখতে হবে। সেটা খুব ভালো কিছু ছিল না। তবে একটা জায়গা যেটা আমাদের জন্য কিছু অ্যালার্মিং, এই জায়গাতে আমাদের জন্য সমস্যা সামনে আসতে পারে, সেটা হচ্ছে দুজনই বলছেন এবং এটা ট্রাম্পের মুখ থেকে এসছে, তারা র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম কম্বাইন্ডলি ফাইট করবেন। এই কথা ট্রাম্প বলেছেন, ভেরি স্ট্রংলি বলেছেন, এটা একটু মাথায় রাখবো। আর বাংলাদেশ ইস্যুতে যেটা হয়েছে, এটা নিয়ে গতকাল কথা বলেছি, কিন্তু এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হলো ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন সেটা আমি একটু পড়ি। যে বৈঠকের পর যখন জানতে চাওয়া হয়, পরবর্তী সময় বৈঠকে কথা বলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক সাংবাদিক তার কাছে বাংলাদেশ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব, ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। মিশ্রি বিষয়টি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো, দিনে তার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় পরিস্থিতি কিভাবে দেখছে সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।